আমাদের মঙ্গলকোট, আমাদের মন্তেশ্বর সহ গোটা জেলার বিভিন্ন প্রান্তে এমন মাস নাই যে মাসে পরিযায়ী শ্রমিকের লাশ গ্রামের মানুষের গ্রামে ঢুকে না। পরিযায়ী শ্রমিকের লাশ ঢুকছে গ্রামে। কাজ নেই গোটা জেলা জুড়ে, চাকরির জায়গায় দুর্নীতি চলছে, কৃষক ফসলের দাম পাচ্ছে না, ছোট ছোট কলকারখানা সব ধ্বংস হয়ে যাচ্ছে। এই বাংলাকে রক্ষা করতে হবে আমাদের, এই বাংলাকে বাঁচাতে হবে। মানুষ এগিয়ে আসবে বাংলাকে বাঁচাতে। আমরা এই সময়ে বাংলা বাঁচাও যাত্রার রাস্তায় আমরা দেখেছি মানুষের অসংখ্য সমর্থন, মানুষ রাস্তায় বেরিয়ে এসেছেন, মানুষ চাইছেন এই অবস্থা থেকে তার মুক্তি চাইছেন, এই অবস্থার পরিবর্তন চাইছেন। মানুষ জোট বাঁধছে, মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, মানুষ জানে কোনটা লড়াই করে আদায় করতে হয়, আর মানুষ এটা জানে কোন ব্যবস্থাটা পরিবর্তনের মধ্যে দিয়ে তারা তাদের সমস্যার সমাধান করতে পারে। এই জন্য ব্যবস্থা পরিবর্তনের লড়াই, আর একদিকে আশু দাবে যা সে আদায় করতে পারে তার জন্য লড়াই সংগঠিত হবে। আমরা ধান কেনার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে আমরা বলেছি। এই সময়ে সমস্ত কৃষককে আমরা এই কথা বলতে চাই যে গোটা জেলার সর্বত্র সমস্ত মান্ডিতে কৃষকরা অবস্থান করবে, কৃষকরা ঘাও করে রাখবে। আর একদিক থেকে ফসলের দাম বাড়াবার জন্য গোটা দেশ জুড়ে এমএসপির জন্য আন্দোলন হবে। কেউ ঠেকাতে পারবে না। জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে মানুষ এটা বুঝতে পারছে এই অবস্থায় মানুষ বাঁচবে না, তার সন্তানরা বাঁচবে না। যদি বাঁচাতে হয় তাহলে ঐক্যবদ্ধ হতে হবে। যদি বাঁচাতে হয় যারা যাদের নীতি মানুষকে আরো নিচের দিকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, সেখান থেকে মানুষকে উদ্ধার করতে বেরিয়ে আসতে যদি হয় তাহলে জোট বাঁধতে হবে, মেহনতিদের জোট, মানুষের জোট। এই অবস্থার পরিবর্তন দরকার এবং সেই পরিবর্তন মানুষ করবে। এই পরিবর্তনের লক্ষ্য নিয়ে আমরা বাংলা বাঁচাও যাত্রা করছে। আমরা শুধু এই কথা বলছি না, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির দুর্নীতির প্রশ্নগুলো আমরা দেখিয়ে দিতে চাই কোন জায়গাটাই তাদের করা উচিত ছিল, কিন্তু তারা করছে না। কেন? জনগণের সমস্যা, জনগণের প্রশ্ন তাদের কাছে বড় প্রশ্ন নয়। তাদের কাছে বড় প্রশ্ন পুঁজিপতিদের মুনাফার প্রশ্ন, তাদের কাছে বড় প্রশ্ন আমাদের দেশের পুঁজির মালিকদের মুনাফার রাস্তাকে তৈরি করে দেওয়ার প্রশ্ন। সেই প্রশ্নের উপর দাঁড়িয়ে তারা তাদের কাজ করছে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তারা ভাঙছে, গঙ্গায় মানুষ ভাঙছে, আর তারা মানুষকে ভাঙছে। গঙ্গায় মানুষের ঘর চলে যাচ্ছে, গঙ্গার গর্ভে, দামোদরের গর্ভে চলে যাচ্ছে মানুষের ফসল বাড়ি, আর তারা ভাঙছে। এই এলাকায় যারা এই মতুয়া সম্প্রদায় সমাজের মানুষ আছেন তারা জানেন কেমন করে মতুয়া সমাজের মধ্যে তৃণমূল এবং বিজেপি বিভাজন তৈরি করলো, ভাঙলো। হিন্দু মুসলিমের বিভাজন চলছে, সাঁওতাল কুর্মীদের বিভাজন চলছে, রাজবংশী সাধারণ মানুষের বিভাজন চলছে। একদিকে ভাঙন আর একদিকে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। এই দুয়ের লড়াই আগামী দিনে জনগণ জিতবে এবং সেই জেতার প্রত্যয় তৈরি করার জন্য আমরা বাংলা বাঁচাও যাত্রার এই আয়োজন আমরা করেছি। আজকে তার উপলক্ষে এই সমাবেশ হচ্ছে। এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য কমরেড অয়নাংশু সরকার। তাকে আমি সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি। কমরেড সভাপতি, এখানে উপস্থিত আছেন আমাদের পার্টির কেন্দ্রীয় নেতৃত্বরা এবং এই এলাকার মানুষজন যারা আজকের সমাবেশে উপস্থিত হয়েছেন, সকলকে আমাদের পার্টির পক্ষ থেকে অভিনন্দন সালাম জানাচ্ছি। বাংলা শুরু 30শে নভেম্বর, 17 শেষ হবে কামারহাটিতে সমাবেশের মধ্য দিয়ে। আসলে আমাদের বাংলা, আমাদের রাজ্য, আমাদের দেশের মানুষ তারা ভালো নেই। দেশ মানে কোনো একটা শুধুমাত্র মানচিত্র নয়, আমাদের পশ্চিম বাংলা মানে শুধুমাত্র কোনো একটা মানচিত্র নয়। আসলে দেশ রাজ্যের মানুষের ভালো থাকা। আমরা যে এলাকা দিয়ে আজকের বাইক মিছিল করে আজকের এই মেমারির সমাবেশে উপস্থিত হয়েছি, একদম ওই পূর্বস্থলীর প্রান্ত থেকে পেঁয়াজের চাষিরা তারা ভালো নেই, তাঁত শ্রমিকরা ভালো নেই, কৃষক তাদের ন্যায্য ফসলের দাম নেই, শ্রমিক তাদের 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ করতে হচ্ছে, কাজের কোনো স্থায়িত্ব নেই, কাজের কোনো নিরাপত্তা নেই, বেকার যুবক, বেকারত্বের যন্ত্রণা প্রতিদিন আমাদের রাজ্যের মাটিতে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কোনো স্থায়িত্ব নেই, কাজের কোনো নিরাপত্তা থাকছে না। আমাদের রাজ্যে 8000-এর ওপর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে।
কিন্তু এই অবস্থা পশ্চিম বাংলার ছিল না। ৭৭-এ যখন বামপন্থীদের সরকার পশ্চিম বাংলায় তৈরি হয়, আজকে যারা আমাদের প্রজন্মের, তারা ৭৭ সাল দেখিনি, আমরা নতুন প্রজন্মের, কিন্তু অতীত ইতিহাস থেকে জেনে নিতে হয়, জেনে শিক্ষা নিতে হয় কি অবস্থা ছিল এই জামালপুর মেমারি এলাকার গায়ের ক্ষেত মজুরদের থালা বাটি রাখা থাকতো ওই গোলার তলায়। বাবুর বাড়ি এসে নিচে বসে থাকতে হতো, যদি 2-1 আনা ছুঁড়ে দেয় ওই 2-1 আনা নিয়ে ফেরত যেতে হতো ক্ষেত মজুরদের। কোনো সম্মান ছিল না গায়ের ক্ষেত মজুর, গায়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের। কিন্তু ৭৭-এ দীর্ঘ লড়াই সংগ্রামের পর বামপন্থীদের সরকার, ৭৮-এ বামপন্থীদের নেতৃত্বেই প্রথম পঞ্চায়েত নির্বাচন, আর এই পঞ্চায়েত নির্বাচন সুনিশ্চিত করেছিল গায়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, যে ক্ষেত মজুর, যে বাবুর বাড়ির পায়ের তলায় বসে থাকতো, সে হয়েছিল পঞ্চায়েতের প্রধান। আর ক্ষেত মজুরের বাড়িতে ছিল আসল পরিবর্তন। কিন্তু আজকে যে ব্যবস্থা তৈরি, সেই পঞ্চায়েত ব্যবস্থা, যে ব্যবস্থা বামপন্থীরা তৈরি করেছিল গ্রামের মানুষের জন্য, খেটে খাওয়া শ্রমজীবী সাধারণ মানুষের জন্য, সেই পঞ্চায়েত ব্যবস্থাকে লুটের কারখানায় পরিণত করেছে তৃণমূল কংগ্রেস। আজকেই যদি মেমারির দিকে তাকাই, এই মেমারি পৌরসভা তৈরি হয়েছে বামপন্থীদের সময়ে। আমরা যদি মেমারির দিকে তাকাই, এই মেমারি কলেজ তৈরি হয়েছে বামপন্থীদের সময়ে। কি তৈরি হলো? কেন মানুষ ভালো নেই, জনগণ ভালো নেই? আসলে জনগণের ভালো থাকার লড়াই নিয়েই, জনগণের দাবি নিয়েই 29 নভেম্বর থেকে পথ হাঁটছে বাংলা বাঁচাও যাত্রা। একটু একটু করে মানুষের অভিজ্ঞতা নিয়ে, মানুষের দাবি নিয়ে লড়াই করতে করতে আমরা এসে পৌঁছেছি এই বাংলায়। এই রাজত্ব করতে হবে। বাংলার রাজনীতিতে সাম্প্রদায়িকতার কোনো বিভাজন ছিল না। বাংলার মাটির ঐতিহ্য ছিল, সম্প্রীতির ঐতিহ্য ছিল, এই মাটিতে নবজাগরণের ঐতিহ্য ছিল, মাটিতে স্বাধীনতা আন্দোলনের আপসহীন সংগ্রামের ঐতিহ্য আছে, এই মাটি খাদ্য আন্দোলনের অতীত ঐতিহ্য আছে, এই মাটি বেকারি বিরোধী আন্দোলন দেখেছে। সেই মাটিতে যে লুটের রাজত্ব পরিণত করেছে তৃণমূল কংগ্রেস, যোগ্য সংগত করছে আমাদের দেশের শাসক, তার বিরুদ্ধে নয়া নতুন বাংলা গড়ার লক্ষ্য নিয়ে আমাদেরকে এগোতে হবে। সকলকে অভিনন্দন। আমার কথা শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ। আমরা অয়ানশীল বক্তব্য শুনলে এখন বক্তব্য রাখবেন সর্বভারতীয় ছাত্র আন্দোলনের নেত্রী কমরেড ঐশী ঘোষ। এখানে উপস্থিত পার্টির নেতৃত্ব এবং স্থায়ী পদযাত্রী, আমরা এমন একটা সময় দেখতে পাচ্ছি পুরো দেশের মধ্যে, দেশের প্রেক্ষাপটে, রাজ্যের প্রেক্ষাপটে, যেখানে এমন উভয় সরকার আছে। কেন্দ্রে আমরা আরএসএস বিজেপির এক সরকার দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত 2014 পরে একটার পর একটা এমন নীতি নিয়ে আসছে যা জনবিরোধী নীতি। আমরা যখন দাঁড়িয়ে থেকে দেখছি যে গোটা 10টা বছর যখন বিজেপির সরকার কেন্দ্রতে থেকেছে, এমন শ্রমজীবী খেটে খাওয়া মানুষ হচ্ছে, যেখানে অবস্থা, কর্মসংস্থানের যে অবস্থা, সেই প্রত্যেকটা ব্যবস্থাকে শেষ করে ফেলা হচ্ছে। আমরা যদি তাকিয়ে দেখি, হাজার হাজার লোক বন্ধ করে দেওয়া হচ্ছে, জায়গা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে বন্ধ করে দেওয়া হচ্ছে। যখন সরকারকে জিজ্ঞেস করা হচ্ছে, যখন বিজেপিকে জিজ্ঞেস করা হচ্ছে, যখন দিল্লি চোখে চোখ রেখে জিজ্ঞেস করা হচ্ছে, তখন তারা বলছে যে তাদের কাছে ফান্ড নেই, যে তাদের কাছে টাকা পয়সা নেই। আমরা প্রত্যেকটা দেখতে পাচ্ছি যে যে সরকারি স্কুল উচ্চ শিক্ষার জায়গাকে প্রাধান্য দিয়ে একটা সময় মানুষের বাড়িতে ছেলে মেয়েরা পড়াশোনা করতে পেরেছে, মাথা বাঁচার স্বপ্ন দেখেছে, শিক্ষা পেয়ে কর্মসংস্থানের জায়গা দেখেছে, মূল জায়গাকে শেষ করে দেওয়ার জায়গা বিজেপি আরএসএস আজকের দিনে, আজকের সময় দেশে তৈরি করেছে। এবং যদি আমরা প্রত্যেকটা রাজ্যে আমরা যদি দেখি যেখানে আরএসএস বিজেপির সরকার আছে, তারা চায় না যে শ্রমজীবী মানুষের বাড়ি যে সন্তান আছে তারা মাথা উঁচু করে বাঁচুক। কেন তারা চায় না? আরএসএস এর কি অসুবিধা হচ্ছে যে তারা চায় না যে বিজেপির সময় দাঁড়িয়ে কলেজ, তারা চাই যে এই যদি শেষ করে দেয়, এই যদি নষ্ট করে দেওয়া যায়, তাহলে আনাচে কানাচে আজকের দিনে দাঁড়িয়ে থেকে আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট স্কুল তৈরি হচ্ছে এবং
দাঁড়িয়ে থেকে পড়াশোনা কারা করতে পারবে? যাদের গ্যাটে টাকা থাকবে, যাদের বাবা মার কাছে টাকা থাকবে, যাদের পরিবারের কাছে টাকা থাকবে, তারা এই প্রাইভেট স্কুলগুলোতে যেতে পারবে, তারা এই প্রাইভেট কলেজগুলোতে যেতে পারবে। এবং শ্রমজীবী পরিবারের মানুষ, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ যারা স্বপ্ন দেখছে তার সন্তানের জন্য যে তারা ভালো করে পড়াশোনা করে কর্মসংস্থানের জায়গায় পৌঁছবে, মাথা উঁচু করবে, সেই জায়গাটা শেষ করে দেওয়ার চেষ্টা করছে। পুরো দেশের মধ্যে এটা হচ্ছে। আমরা কি দেখতে পাচ্ছি? সময় RS-11 মাধ্যমে নাম হচ্ছে তৃণমূল, নাম হচ্ছে, এবং প্রজেক্ট কেন বাংলার মধ্যে? কারণ এই মাটি লাল পতাকা হারানো যায় না, মানুষকে না, এবং মানুষকে এই পশ্চিম বাংলার মাটিতে যখন কাছে পড়েছে যে গণতান্ত্রিক পৌঁছেছে, জায়গাটা নষ্ট করে দেওয়ার জন্য RSS এর প্রজেক্ট হয়েছে পশ্চিম বাংলার মধ্যে। এবং আমরা দেখতে পেয়েছি ঠিক একই রকম ভাবে দেশের কর্মসংস্থান দিচ্ছে ব্যানার্জি সেই প্রজেক্টটাকে সাফল্য করেছে পশ্চিম বাংলার মাঝে। আজ বিভিন্ন পদযাত্রা যাচ্ছে, পদযাত্রা এলাকা দিয়ে আমরা তো দেখতে পাচ্ছি যে যে সরকারি প্রাইমারি স্কুল আজ পড়ার কথা ছিল, সেই সরকারি স্কুলগুলোতে আজকে টিচার নেই। 10টা আজকে মিলিয়ে একটা টিচার বসে আছে কোথাও কোথাও কোথাও। তাদেরকেও বলা হচ্ছে যে কাল থেকে আর স্কুলে পড়তে আসতে হবে না, কারণ দরকার নেই পড়াশোনা করে। এই রাজ্যের মধ্যে পড়াশোনাকে লাটে যে, এবং কেন তারা করছে? এই বর্ধমান দিয়ে যখন আসছিলাম মেমারি, তখন দেখছি দিয়ে ম্যাগনাস গ্লোবাল স্কুল, মিশন স্কুল, সরকারি জায়গায় পড়াশোনা কেন হচ্ছে না? কারণ এইগুলো করলে এই সময় দাঁড়িয়ে থেকে যে সরকার আছে তৃণমূলের, তাদের কারি কারি টাকা করতে সুবিধা হয়। এবং তারা চায় যে যদি সরকারি স্কুলগুলো, তাহলে ট্যাক্সের টাকা সেখানে ইনভেস্ট করতে হবে, এবং যদি তাহলে মানুষের থেকে টাকা কারি কারি এই চালানো যাবে, তাতে তৃণমূল মন্ত্রীরা ঢোল হবে। তাদের মকসদ নয় যে সাধারণ মানুষ কি করে, তাদের মকসদ এটা নয় যে কি করে হতে পারে। এই মানে কৃষিকে এবং করে যে বামফ্রন্ট দেখি, এবং আধারে মানুষ একদিকে পশ্চিম বর্ধমানের শিল্পকে শেষ করা হয়েছে এবং পূর্ব বর্ধমানের মধ্যে কৃষিকে শেষ করা হয়েছে। এটা তাদের তারা ষড়যন্ত্র করে বাংলা থেকে তাড়িয়ে নরেন্দ্র মোদীর হাতে করে এসেছিল। এটাই বাংলা থেকে তাড়িয়ে আমার জেনারেশন বাংলা দেখেছি, আজকে শুধু চলে যেতে হচ্ছে বাংলাকে ছেড়ে। কি যদি পারি জবে থেকে এসছে এবং 11 সালে তৃণমূলের সরকার এসছে, কোথাও শিল্প নেই, এই পুরো জেলার মধ্যে শিল্প নেই। প্রত্যেকটা জায়গায় শিল্পকে শেষ করে দেওয়া হচ্ছে, রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেঁচে ফেলা হচ্ছে। আমরা সেল থেকে ভেল, এলআই, প্রত্যেকটা রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেঁচে দেওয়া হচ্ছে। এবং কার জন্য বেঁচে দেওয়া হচ্ছে? আদানি আম্বানিদের জন্য বেঁচে দেওয়া হচ্ছে, জন্য বেঁচে দেওয়া হচ্ছে। কেন বেঁচে দেওয়া? যাতে তারা কারি কারি টাকা করে এই ভারতবর্ষের মধ্যে বাঁচতে পারে। এবং শ্রমজীবী মানুষের কি অবস্থা হচ্ছে? সে আয় দিন প্রতিদিন তাদের যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা আদিবাসী এলাকায়, মার্জিনালিটি যেখানে দলিত আদিবাসী কমিউনিটি, সেই প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি স্কুল নেই, শিক্ষার ব্যবস্থা নেই, কর্মসংস্থানের ব্যবস্থা নেই। এবং এই এমন একটা ভারতবর্ষ এবং এমন একটা রাজ্য তৈরি করার চেষ্টা করছে এই RSS আর তৃণমূল মিলে, যেখানে সাধারণ মানুষ যাতে আর বাঁচতে না পায়, যাতে সাধারণ মানুষের কাছে গণতান্ত্রিক অধিকার না থাকে, যাতে মানুষের কাছে বাঁচার লড়াই না থাকে এবং নিজের অধিকার কথা
বলার অধিকার না থাকে। এরা চায় যাতে সাধারণ মানুষের মায়ের মাটিটা যদি করা যায় তাহলে সাধারণ মানুষ যে অধিকারটা শেষ করে দেওয়া যাবে। কিন্তু এই পদযাত্রার মাধ্যম দিয়ে এবং এই লাল ঝন্ডার লড়াইয়ে আমার বর্ধমানে মেমারিতে মানুষকে, এখানে যারা এসেছে তাদেরকে নয়া করে বলার কিছু নেই। এই যে কোনো হুঙ্কার দিলে যায় না। এই সমাজ দেখিয়েছে এবং সেই ঝন্ডা এবং আগামী আমরা কথা বলছি কথা বলতে, কারণ যেভাবে শিক্ষাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে তারা চাই জন্মকে শেষ করে দেবার। যদি শিক্ষা না, যদি তার চেতনা না পৌঁছয় তাহলে তারা গণতান্ত্রিক অধিকার জানবে না। এবং গণতান্ত্রিক অধিকার না থাকে এই বাংলাকে বেঁচে দেবার জন্য যারা আজকে RSS তৃণমূল তাদের আরো সুবিধা হয়ে যাবে। আগামী দিনে আমরা যেভাবে জোট বেঁধেছে, যেভাবে সবাই মিলে একত্রিত হয়ে শ্রমজীবী মানুষের এই লড়াইকে বাঁচাতে হবে এবং সেই নাম হচ্ছে লাল ঝান্ডাকে বাঁচানোর লড়াই। যারা প্রতিনিয়ত চেষ্টা করছে RSS আর তৃণমূল এই রাজ্যের মধ্যে, দেশের মধ্যে লাল ঝান্ডাকে কমজোর করে তারা চেষ্টা করছে যে পুঁজিবাদদের হাতের দেশটাকে বেঁচে দেবে, তাদের আমাদের ভাঙতে হবে এবং লাল ঝান্ডার লড়াইকে শক্তিশালী করতে হবে। এই আশা যে এই প্রতিনিয়ত শ্রমজীবী খেটে খাওয়া মানুষ একটা আশা রেখেছেন এবং আমরা শুধু এই এবং তার যে বসে আছে দিল্লি বাংলাকে এত যায় না, বাংলার সহজে যেটা যায় না, এই বিক্রি করা যায় না। এই লাল ঝান্ডা শ্রমজীবী মানুষের প্রতীক এবং রাস্তায় নেমে লড়াই করে যে নেয়, সে তার গণতান্ত্রিক অধিকারের লড়াইটা বোঝে নেয়, সে তার কর্মসংস্থানের লড়াইটা এগিয়ে যাবে এবং এই লড়াই তখনই থামবে যখন শ্রমজীবী মানুষের জন্য ঐক্যবদ্ধ হয়ে এমন একটা হবে যেখানে সবাই সমান থাকতে পারবে। শুকরিয়া। ইনকিলাব লাল ঝান্ডা জিন্দাবাদ। আপনি ঐশী ঘোষকে অভিনন্দন। এখন বক্তব্য রাখবেন আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মীনাক্ষী মুখার্জি। শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির রাজ্যের সম্পাদক, আমাদের পার্টির পলিট ব্যুরোর নেতৃত্ব কমরেড মোহাম্মদ সেলিম, কেন্দ্রীয় নেতৃত্ব সুমিত দা, ঐশী এবং আপনারা সবাই আওয়াজ দেওয়া আছেন। আমাদের অনেক কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক, ছাত্র, যুবক, মহিলা, সরকারি কর্মচারী, মাস্টারমশাই, এই সব অংশের লড়াকু মানুষজন উপস্থিত আছে। বর্ধমানের মাটি মেমারিতে দাঁড়িয়ে আছে। বাংলা বাঁচাও যাত্রা চলছে। ইতিহাস ভুলে গেলে মুশকিল। ভয় দিয়ে রাজনীতিকে চালাতে চায়। এ পশ্চিমবঙ্গে ভয় দিয়ে রাজনীতিকে চালানোর চেষ্টা বহুদিন হয়েছিল। লাল ঝান্ডা কাঁধে নিয়ে লাঙ্গল চালানো লোকগুলো ভয়কে দুমড়ে মুচড়ে ফেলে দিয়েছিল, আর লাঙ্গল যার জমি তারকে প্রতিষ্ঠা করেছিল, আর ভয়ের উপরে লাল ঝান্ডা তুলে দিয়েছিল। পশ্চিমবঙ্গ এগিয়েছিল। কৃষকের উন্নতি হয়েছিল, কৃষির উন্নতি হয়েছিল, চাষের উন্নতি হয়েছিল, স্কুল, কলেজ, অফিস, আদালত, হেলথ সেন্টার, সাব সেন্টার, হসপিটাল, প্রকল্প কর্মী, সরকারি প্রতিষ্ঠান সব তত্তর করে এগিয়েছিল। আমরা বলছি না, পশ্চিমবঙ্গের গ্রাফ বলছে, পশ্চিমবঙ্গের ডেটা বলছে। সেই পশ্চিমবঙ্গে ফিরে আবার ভয়কে উপস্থিত করা হয়েছে। সারাক্ষণ ভয়। আপনি পশ্চিমবঙ্গে থাকবেন, আপনি ভারতে থাকবেন, নাকি আপনাকে মেরে পাকিস্তানে ভাগিয়ে দেবে? বাপ ঠাকুরদার জমির দলিল নিয়ে আসতে হবে। নাম NRC হচ্ছে পার্লামেন্টে। কেন?
লাল ঝান্ডার ওখানে মানুষকে বোকা বানিয়ে, মানুষকে বিভ্রান্ত করে, ষড়যন্ত্র করে লাল ঝান্ডাকে পার্লামেন্টের বাইরে রাখা, বিঘ্নতা, অস্থিরতা। কি 2002-এ বাপ ঠাকুরদার নাম আছে কিনা বের করে নিয়ে আসতে হবে। নাম না থাকলে হিয়ারিং হবে, নাম না থাকলে ভোটার লিস্টে নাম থাকবে কিনা, নাম না থাকলে আপনি আগামী দিনে নাগরিক হবেন কিনা, এই সমস্ত কারসাজি এগুলো সরানো হচ্ছে। অস্থিরতা তৈরি হচ্ছে, অস্থিরতা। ব্যাংকের বইয়ের সঙ্গে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে। গরিব মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ জানে না। ব্যাংকের দরজায় যারা দাঁড়িয়ে আছে তারা বলছে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক করেছেন, যদি না করেছেন তাহলে 1000 টাকা দিয়ে কিন্তু আপনাকে লিঙ্ক করতে হবে। ভয়, অস্থিরতা প্রতিটা দিন, ভয়। সরকারি স্কুল ভয়, হেলথ সেন্টার ভয়, হসপিটাল আপনি ট্রিটমেন্ট নিতে যাবেন, আপনাকে জাল ওষুধ চাপিয়ে দেবে কি না দেবে কেউ জানে না, ভয়। সারের কালোবাজারি চলছে, কার কাছে বলবেন কেউ জানে না, ভয়। 100 দিনের কাজ, কে মাস্টার রোল বানাচ্ছে, কার নাম আছে, কাটমানির রাজত্ব। পঞ্চায়েত গোটা জব কার্ডকে নষ্ট করে দিল। গ্রামীণ 100 দিনের কাজ, সারের কালোবাজারি, বস্তায় এক দাম লেখা আছে আর এক দামে চাষিদেরকে সেই সার কিনতে বাধ্য করছে। যাবেন কোনো সুরাহা নেই, কমপ্লেন করবেন কোনো সুরাহা নেই। তারা এক সময় লাল ঝান্ডা এই সমস্ত কালোবাজারি উপরে গরিব মানুষ যেদিনকে লাল ঝান্ডা হাতে তুলে নিয়েছিল সব চালিয়ে দিয়েছিল, আর আজ উপরে বুলডোজার চালিয়ে আবার ভয়কে ওরা নিয়ে আসতে চাইছে। আমি এই সভাতে আর কিছুক্ষণ বলবো, কমরেড মোহাম্মদ সেলিম আমাদের পার্টির রাজ্য সম্পাদক, উনি বলবেন। কিন্তু আপনাদের কাছে আমাদের বাংলা বাঁচাও যাত্রা লাল ঝান্ডার তরফ থেকে আজ আমি এখানে দুটো আবেদন করতে চাই। এক, গোটা ভারতবর্ষের গরিব, মেহনতি, খেটে খাওয়া আর গোটা ভারতবর্ষের অসংখ্য তরতাজা যুবক যুবতীদের কাজের অধিকারকে স্বীকৃতি দানের জন্য 2004 সালে ইউপিএ গভর্নমেন্টে বাইরে থেকে লাল ঝান্ডার পার্টি 60-এরও বেশি এমপি নিয়ে লাল ঝান্ডা নিয়ে সমর্থন করেছিল কমন মিনিমাম প্রোগ্রামের ভিত্তিতে। যে আইনে, যে প্রোগ্রামে লাল ঝান্ডা দাবি করেছিল যে লাল বাতির গাড়ি দিতে হবে না, আমাকে মন্ত্রিত্ব দিতে হবে না, আমাদেরকে কোনো ডিপার্টমেন্ট দিতে হবে না, এদেশের সরকারকে অ্যাক্ট করতে হবে, গ্যারেন্টি অ্যাক্ট করতে হবে, সংবিধানে জায়গা দিতে হবে যে আমরা কাজ দেব, নাম হবে মনরেগা 100 দিনের কাজ। এইটা লাল ঝান্ডা গভর্নমেন্টে ছিল। তার মানে ছিল গোটা বেকার ছেলে মেয়েদের শ্রমের দামকে স্বীকৃতি দেওয়া। সরকার দাম ঠিক করবে গতরে, গ্রামের ধরতে পারলে অনেক উপরে 100 দিনের কাজ। এ ভারতবর্ষের সংবিধানে আছে, এ ভারতবর্ষের সংবিধানে আছে, এ ভারতবর্ষের সংবিধানে মৌলিক অধিকার আছে, এ ভারতবর্ষের সংবিধানে আমার বেঁচে থাকার অধিকার আছে, এ ভারতবর্ষের সংবিধানে বেঁচে থাকতে গেলে খাটা আছে, আর সেটা সরকার গ্যারেন্টি করবে, এই অধিকার ছিল। এইটা লাল ঝান্ডার অহংকার যে মন্ত্রিত্ব না নিয়েও সেই অধিকারকে নিয়েছিল, আজকে সেই অধিকার বিপন্ন হতে চলেছে। আমার আবেদন এটাই আপনাদের কাছে, 9,14,335টা জব কার্ড পূর্ব বর্ধমানে ডাম্প হয়ে ডাস্টবিনে পড়ে আছে। 9,14,335টা জব কার্ড 100 দিনের কাজের পূর্ব বর্ধমানের ডাস্টবিনে পড়ে আছে। লাস্ট 3 বছর ধরে এখানে 300টা দিন 260 টাকা করে মজুরির ভিত্তিতে এই 9,14,335টা জব কার্ডে একদিন কাজ হয়নি।
কেন কাজ হয়নি? কারণ তৃণমূল চুরি করেছে। তৃণমূল চুরি করতে পারত না যদি পঞ্চায়েতের স্টাফরা তাদের সঙ্গে যুক্ত না থাকতো। তৃণমূল চুরি করতে পারত যদি সরকারি সিস্টেম তৃণমূলের সঙ্গে যুক্ত। চুরি করতে তৃণমূল পারত না সরকারি সিস্টেমকে তৃণমূল ডুবিয়ে দিতে না পারত। আজকে দুর্নীতিতে তৃণমূল কংগ্রেস আর সরকারি সিস্টেম এক হাঁড়িতে মুখ ঢুকিয়ে রেখেছে। ও হাঁড়িতে দুটো মুন্ডু ঢুকে গেছে, আর বেরোতে পারছে না। এই দুর্নীতির হাঁড়ি বের করতে গেলে এ হাঁড়ি ফাটাতে হবে। আর এ হাঁড়ি যদি ফাটাতে হয়, আপনারা 4-এর ক ফর্ম ফিল আপ করেছেন, জব কার্ড বাঁচানোর আন্দোলনে যুক্ত থেকেছেন। এরপর 4-এর খ-এর ফর্ম ফিল আপ করতে হবে। किसी माय का लाल का हिम्मत नहीं है আমাদের অধিকারে 100 দিনের কাজকে বিজেপি তৃণমূলের এই 100 দিনের কাজকে বন্ধ করে দেবে। এক গাদা শর্ত আরোপ করেছে বিজেপির পার্টিটা তৃণমূলের এই চুরিকে আটকানোর জন্য। গরু ছাগলের মতন এক করেছে এই 100 দিনের কাজকে বাঁচানোর জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রী 100 দিনের কাজের উপরে যা শর্ত আরোপ করেছে বিজেপির পার্টি, বিজেপির সরকার, তাকে জনসমক্ষে ছিঁড়ে ফেলে দিয়েছেন। এ রাজ্যের মুখ্যমন্ত্রী বহুবার কাগজ ছিঁড়েছেন। ঐশী এসেছে। আজ বেশ কয়েকটা দিন দুর্গাপুরের অলিতে গলিতে শিল্প বাঁচাওয়ের, জেলা বাঁচাও, কাজ বাঁচাওয়ের যাত্রায় আছে। মনে আছে এই বর্ধমান, পূর্ব পশ্চিম বর্ধমান, এই বর্ধমান, অবিভক্ত বর্ধমান, দুর্গাপুরের এমএমসির গেটে রাজ্যের মুখ্যমন্ত্রী, তখন বিরোধী দলনেত্রী ছিলেন, দাঁড়িয়ে বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী আমাকে ফ্যাক্স পাঠাচ্ছে, আমি ভোটে জিতলেই কারখানাগুলোকে খুলে দেব, আর কাগজ দেখিয়েছিলেন। এ রাজ্যের মুখ্যমন্ত্রী এনআরসি চাই, এসআইআর চাই, অনুপ্রবেশকারীদেরকে বের করে দিতে হবে, সাইন্টিফিক রিগিং বের করে দিতে হবে। এখানে অনুপ্রবেশকারী বহু ভোটার আছে বলে লাল ঝান্ডার পার্টিটা যেতে সালে স্পিকারের দিকে কাগজ এ রাজ্যের মুখ্যমন্ত্রী আমি এসআইআর এর ফর্ম ফিল আপ করিনি, আর বলেছেন যে আমি যদি আমাকে প্রমাণ দিতে হয় যে আমি এখানকার নাগরিক, তাহলে আমাকে নাক্ষত দিতে হবে। আমরা বলছি আপনাকে নাক্ষত দিতে হবে দাঙ্গাবাজ বিজেপিকে পশ্চিমবঙ্গে নিয়ে আসার জন্য। আপনাকে, আপনার পার্টিকে নাক্ষত দিতে হবে 100 দিনের কাজের টাকা চুরি করার জন্য। আপনার পার্টিকে, আপনাকে নাক্ষত দিতে হবে বন্ধ করে 22,000 মধ্যে দোকান খুলে আর 22,000 কারখানার গেটে তালা লাগানোর জন্য আপনাকে নাক্ষত দিতে হবে। আপনি চুরি করে বিজেপির হাতে ডালা তুলে দিয়েছেন আমাদের 100 দিনের কাজকে বন্ধ করে দেবার জন্য। তাই যে আবেদন করার জন্য শুরুতে বলেছিলাম যে আমি বেশি বলবো না, পার্টির সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম বলবেন। আপনাদের কাছে আমাদের একটাই আবেদন, এ বর্ধমান জানে জমির অধিকার লড়ে নিতে, এ বর্ধমান জানে শহীদ হতে, ক্ষতিপূরণ দিয়ে মুন্ডু কাটিয়েও লাল ঝান্ডা গেঁথে দিয়ে হারানো জমির অধিকার ফিরে নিতে। তাই কাছে আমাদের আবেদন, 4-এর ক-এর ফর্ম ফিল আপ করেছেন, 4-এর খ-এর ফর্ম ফিল আপ করে এই জব কার্ড আর এই 100 দিনের কাজ, এই কাজ আমাদেরকে রক্ষা করতে হবে, আদায় করতে হবে। আর যতদিন না দেবে এই গোটা সরকারি কর্মচারীদের সবার ডিএর দরকার আছে। শুধু 2টো প্রজাতির সরকারি কর্মচারী আছে যাদের ডিএর প্রয়োজন হয় না, 1 বিডিও আর 2 পুলিশ। এদের কংগ্রেসের দলদা সবার জন্য সামনে জান কবুল লড়াই ঘেরাও করে আমাদের অধিকার, কাজের অধিকার, সংবিধান স্বীকৃত কাজের অধিকার, পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের শ্রমের দাম সরকারি জায়গায় ঠিক হবার অধিকারকে, এটাকে যদি আমরা রক্ষা করতে পারি, কারখানা খুলতে পারবো, শ্রম কোড বিলের বিরোধিতা করতে পারবো, পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে পারবো। আসুন গোটা পশ্চিমবঙ্গের বেকার যুবদেরকে, গোটা পশ্চিমবঙ্গের বর্তমান ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য রাস্তায় নামে, কাঁধে থাকুক লাল ঝান্ডা। ইনকালাব জিন্দাবাদ। কমরেড মীনাক্ষী মুখার্জিকে অভিনন্দন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পার্টি পলিট ব্যুরোর সদস্য, আমাদের রাজ্যের সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম।
সাথী সভাপতি, মঞ্চে বরিষ্ঠ কমরেড মীনাক্ষী, কমরেড ঐশী, কমরেড সুমিত, আর আপনারা যারা এই কাজের সময়ও বাংলা ভাষা যাত্রার আহ্বানে যাত্রীদের সম্বর্ধনা দিতে এবং আমাদের এই সভাকে সফল করার জন্য উপস্থিত হয়েছেন। বহু আন্দোলন সংগ্রামের সাক্ষী বর্ধমান জেলা মেমারি, এবং এই লড়াই সংগ্রামের জায়গায় নতুন করে লড়াই সংগ্রামের শপথ নেওয়ার জন্য বাংলা ভাষা যাত্রা উপস্থিত হয়েছে। আপনারা শুনেছেন ইতিমধ্যে ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিনকে, মনীষী পঞ্চানন বর্মাকে স্মরণ করে আমরা 29শে নভেম্বর কোচবিহার থেকে, তুফানগঞ্জ থেকে শুরু করি। গতকাল অনেক রাত্রি পর্যন্ত নবদ্বীপে পৌঁছয়। যেখানে যাচ্ছে মানুষের সমর্থন হাজির করছেন, তাদের দাবি দাওয়া শোনা হচ্ছে, সমস্যাগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এবং সে নিয়ে কিভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তোলা যায় তারও পরিকল্পনা হচ্ছে। প্রথম কথা হচ্ছে কেন বাংলা? কারণ আজকে বাংলাটা একেবারে রসাতলের সর্বনাশের হয়েছে। এমনি এমনি হয়নি, কারণ লুটেরাদের দল লুটের সাম্রাজ্য গড়ে তোলার জন্য আমাদের বন্দর, আমাদের বিমানবন্দর, আমাদের রেল লাইন, আমাদের পোস্ট অফিস, আমাদের ব্যাংক, আমাদের সমস্ত যা কিছু আছে, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, ব্যবসা বাণিজ্য, দোকান, হাট, আমাদের ফসল, আমাদের ফসলের অধিকার, আমাদের কাজের অধিকার, এই সবটাকে, আমাদের মা বোনেদের মর্যাদা, সম্মান, আমাদের মধ্যেকার সম্প্রীতি, আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস, মূল্যবোধ, আমাদের সংস্কৃতি, তাকে ধ্বংস করার জন্য এক গভীর ষড়যন্ত্র 25 বছর ধরে। কারণ আমাদের দেশটাকে একটা সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করে, ধর্মীয় রাষ্ট্র তৈরি করে, একটা ফ্যাসিস্ট সরকার তৈরি করার চেষ্টা হয়েছে। আর সেই চেষ্টাতে মদত দেওয়ার জন্য কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল। কারণ গোটা দেশে আরএসএস এর পক্ষে যা সম্ভব ছিল, বাংলায় রামমোহন বিদ্যাসাগর তার ঐতিহ্য, রবীন্দ্রনাথ নজরুল তার নবজাগরণ, তার সঙ্গে স্বাধীনতা সংগ্রাম, কৃষক আন্দোলন, তেভাগার আন্দোলন, শ্রমিক কৃষক ক্ষেত মজুর মহিলা আন্দোলন, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য লড়াই, আদিবাসী তপশিলি বিভিন্ন অংশের মানুষ তাদের জীবনধারাকে আরো সমৃদ্ধ করা, ঐতিহ্যকে বহন করার মতো উপযুক্ত পরিকাঠামো এই দীর্ঘদিন ধরে এখানে লালিত পালিত হয়েছে। ওরা জানতো বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। তাই যে পরিকল্পনা হলো তা হচ্ছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন মডেল, কোথাকার বাস্তবতা কি সে অনুযায়ী গুজরাটে যা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করে গণহত্যা সংগঠিত করে, গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আজ থেকে 25 বছর আগে যে ব্যবস্থা করা হয়েছিল, দেওয়াল লেখা হয়েছিল ওয়েলকাম টু হিন্দু রাষ্ট্র গুজরাটের সীমানায়, সেটা পশ্চিমবঙ্গে সম্ভব ছিল না। তাহলে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী, সেখানে ধার্মিক উন্মাদনা, আরে সব ইতিহাসের আপনারা সাক্ষী। সেটা ছিল হিন্দু রাষ্ট্র গড়ার জন্য আমাদের সংবিধানে যে ধর্মনিরপেক্ষতা আছে, আমাদের সমাজে যে ধর্মনিরপেক্ষ মূল্যবোধ আছে, আমাদের যে সম্প্রীতির যে মিলন সংস্কৃতি আছে, তাকে ধ্বংস করার চেষ্টা হয়েছে। আর আমাদের সংবিধানে যে গণতন্ত্রের কথা আছে, সংসদীয় গণতন্ত্র, নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা পরিচালিত
যা বামফ্রন্ট সরকার এসে শুধু বিধানসভা লোকসভা নয়, পঞ্চায়েতি ব্যবস্থা, পুরসভা, ত্রিস্তরের পঞ্চায়েত, গণতন্ত্রকে আরো বেশি একেবারে ভূমিস্তরে সম্প্রসারিত করার জন্য গণতান্ত্রিকরণ করা হয়েছিল, বিকেন্দ্রীকরণ করা হয়েছিল। তাহলে এখানে শুধু স্কুল কমিটি দখল করা হলো, মাদ্রাসা কমিটি দখল করা হলো, কোঅপারেটিভ দখল করা হলো কয়েকটা তৃণমূলের মাতব্বরির জন্য নয়। আমাদের গোটা গণতান্ত্রিক কাঠামো, গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান তাকে ভেঙে চুরমার করার জন্য। কারণ এই দেশকে ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করতে হলে আমাদের যে সেকুলার ডেমোক্রেটিক যে সেটআপ আছে, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক যে ব্যবস্থা আছে, তাকে চুরমার করতে হবে। একই প্রজেক্ট, তারা একদিকে পশ্চিম উপকূলে মোদীকে দিয়ে, আরএসএস কে দিয়ে সরাসরি আমাদের ধর্মনিরপেক্ষ কাঠামোকে ভাঙার চেষ্টা করা হলো, মানুষের মনের মধ্যে বীজ ঢোকানো হলো, হিংসা দেশে চাষ করা হলো, যে আজও পার্লামেন্টের মধ্যে, পার্লামেন্ট ভবনকে ব্যবহার করে পার্লামেন্টের বাইরে প্রতিদিন ঘটছে। আর এখানে অনেকে বোঝালো এই বিজেপির হাত থেকে রক্ষা করবে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দেখেছেন প্যাটিস বিক্রি করতে গিয়েছিল, চিকেন প্যাটিস, বিফ না। তাহলে গোটা দেশে জুনে 1 লাখকে মারা হলো, মেট্রো রেলের ট্রেনের ঢাকনা খুলে, টিফিন বক্সের ঢাকনা খুলে দেখা হলো কে কি খাচ্ছে, ফ্রিজের দরজা খুলে দেখা হলো কার ঘরে কি রকমের মাংস আছে। অনেকে মনে করলেন এটা তো মুসলমানের ব্যাপার, গো হামারি মাতা হ্যায়, সেলিম উসে খাতা হ্যায়, সুতরাং সেলিমকে তো খুন করা দরকার। কিন্তু চিকেনটা তো কারোর মাতা ছিল না, কারোর খালাও ছিল না, কারোর বুবুও ছিল না। এবং এই ডিসেম্বর মাসে কেক, প্যাটিসে ইংরেজ শাসন হয়েছে বলে, আচ্ছা কেএফসি যখন চিকেন বিক্রি করে তাতে আপত্তি নেই, যখন বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানি যখন চিকেন স্যান্ডউইচ বিক্রি করে তখন আপত্তি নেই, যখন প্লেনে ট্রেনে সরকারি ব্যবস্থাপনায় দেওয়া হয় চিকেন প্যাটিস তখন আপত্তি নেই। কিন্তু শেখ রিয়াজুল কেন মাঠে ময়দানে টিনের তোরঙ্গ নিয়ে চিকেন প্যাটিস বিক্রি করছে, তার জন্য পেটানো হলো। কোথায়? হরিয়ানায় না, গুরগাঁয় নয়, নয়ডায় নয়, উত্তরপ্রদেশে না, দিল্লিতে না, রাজস্থানে না, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তার কলকাতা শহরে। বাংলার মানুষ হিসেবে আমাদের লজ্জা হওয়ার কথা। এটা একটা সামান্য ঘটনা না, এইভাবে পরিধি বাড়ে। আসলে আমাদের খোরাক, আমাদের পোশাক, আমাদের উপাসনা পদ্ধতি, উপাসনা গৃহ, আসলে আমাদের বুলি, আমাদের ভাষা, এই সব নিয়ে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র তৈরি করতে হলে বলা হয় পিপল লাইক আস, পিপল নট লাইক আস। তাহলে কে আমাদের মতো আর কে আমাদের মতো নয়। এই জন্য পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হয়। অনেকে মনে করলেন এদের দাড়ি আছে, টুপি আছে, নামাজ পড়ে, কিরম একটা মুর্শিদাবাদী, কিরম একটা কোচবিহারি কায়দায় কথা বলে, ওদের বুলি আলাদা, ওটা বাংলা নয়, বাংলাদেশি। আসলে এবার একটা পরিকল্পনা, যেখানে ভাষাকে, ধর্মকে, মসজিদকে, মন্দিরকে হাতিয়ার করা হচ্ছে রাজনৈতিক, আর হচ্ছে রাজনীতি বিভাজনে। এখানে দাঁড়িয়ে সরাসরি কি প্রথম দিনে এসে এটা করা হয়েছে? মমতা ব্যানার্জিকে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করে দিয়ে, দুর্গা সাজিয়ে, দশভুজা রূপে তাকে বিভিন্ন রকমের অস্ত্র শস্ত্র, কর্পোরেট ফান্ড, ইলেকট্রাল বন্ড দিয়ে সজ্জিত করা হয়েছে একই এজেন্ডা নিয়ে গিয়ে। কিন্তু এখানে বলা হয়েছে গণতন্ত্রকে শেষ করতে হবে। তাহলে পঞ্চায়েতের ভোটে, গার্লস স্কুলের ভোটে, কোঅপারেটিভের ভোটে, কলেজের ছাত্র সংসদের নির্বাচনে, বা একটা ইউনিয়ন করছে কেউ, বা একটা কোথাও প্রাইমারি কোঅপারেটিভ আছে, সেটা দখলদারি আসলে হচ্ছে ওই যে সংবিধানে গণতান্ত্রিক ব্যবস্থাটা আছে সেটাকে ভেঙে চুরমার করার জন্য। তাহলে একটাই প্রজেক্ট, বড় বড় কোম্পানি এরকম হয়, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন এজেন্সি আলাদা আলাদা ভাগ করে দেওয়া হয়, আর সেই ভাগের একটা অংশ পূর্ব উপকূলে মমতা ব্যানার্জি দেখালেন গণতন্ত্রকে কিভাবে শেষ করতে হয়। তাহলে ধর্মনিরপেক্ষতাকে শেষ করে বিজেপি সেই ধর্মনিরপেক্ষতার চিতার উপরে দাঁড়িয়ে গণতন্ত্রের
প্রদীপ জ্বালাবে এটা যেমন বিশ্বাস হয় না, সেরকম গণতন্ত্রকে কবরে পাঠিয়ে দিয়ে আর সেই কবরের উপরে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস ধর্মনিরপেক্ষতার চেরাগ জ্বালাবেন, এটা কখনো সম্ভব না। বাংলাদেশ উদাহরণ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে আজকে মৌলবাদী যখন দখল হলো, মার্কিন সাম্রাজ্যবাদের এজেন্টরা যখন দখল করলো, তখন সেখানকার সেকুলার ডেমোক্রেটিক যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের যে ধারা সেটাকে নষ্ট করা হলো। তখন বলছে সংখ্যালঘুর উপর জুলুম হচ্ছে, মন্দিরের উপর ভাঙছে, ওখানকার প্রগতিশীল মানুষ ব্লগারদের, ইন্ডিপেন্ডেন্ট ব্লগারদের খুন করছে। আসলে ডেমোক্রেটিক সেকুলার যে সেটআপ আছে সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, সেটাকে ভাঙা হয়েছে। আমাদের দেশেও সেই চ্যালেঞ্জ চলছে। সামনে আলাদা আলাদা ভোট আসলে দেখবেন একই কোম্পানির টেলিভিশন, বিজ্ঞাপন সব একই রকম, খবর সব একরকম, আপনার একটাই টেলিভিশন, কিন্তু তাকে মাঝখানে ভাগ করে দিয়ে হাফ হচ্ছে বিজেপি, হাফ হচ্ছে তৃণমূল, আর তারপরে WWF যুদ্ধ হচ্ছে। বিজেপি তৃণমূলকে দেখে নেবে, তৃণমূল বিজেপিকে দেখে নেবে। সেটা যদি বুদ্ধি আপনার বুদ্ধির মধ্যে না ঢোকে, তাহলে ঠিক ভোটের আগে ইডি আসবে, সিবিআই আসবে, এর খাটের তলা থেকে, ওর বান্ধবীর ফ্ল্যাট থেকে, ওর ঘর থেকে তখন টাকা বেরোবে, আর বলবে কিছু দালাল, RSS এর দালাল খবরের কাগজে বসে, টেলিভিশন চ্যানেলে বসে, সেলুনে বসে, পানের দোকানে এসে, চায়ের দোকানে বসে বলবে এবার দেখ না, এইবার তো ওকে ধরেছে পুরসভার, এবার তো শিক্ষামন্ত্রীকে ধরেছে, এরপরে ভাইপোকে ধরবে, আর তারপরে ভোট হয়ে গেলেই পিসিকে ধরবে। গত দুটো নির্বাচনে পাস করেছে। পুরনো লোকেরা জানেন, এখনকার সিনেমা আমি দেখি না, এখন সিনেমা হয় বেশি না। 16 সিনেমা ছিল, ওইটাতে ধর্মেন্দ্র কদিন আগে মারা গেল। হেমা মালিনীর সঙ্গে বিয়ে করবে, তো বাসন্তীকে বিয়ে করবে, দিচ্ছে না, তো সেই উপরে জলের ট্যাঙ্কের উপর উঠে গিয়ে বলেছিল মৌসি, মৌসি বলেছিল না বাসন্তীর সঙ্গে বিয়েতে হবে, বলে মৌসি তুমি যদি বিয়ে না দাও তাহলে জেলে যাবে, এবং জেলে গিয়ে চাকরি পিসিং 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 বলেছিল না। ওই রকম প্রত্যেক ভোটের আগে খবরের কাগজে, হেডলাইনে, টেলিভিশন চ্যানেলে দেখানো হয় কত যুদ্ধ হচ্ছে। আর এইবার তো পিসি যাবে, আগে ভাইপো যাবে, তারপরে পিসি যাবে, আর তারপরে সেখানে গিয়ে পিসি পিসিং 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 বলবে। কিন্তু সব ধোবা, কিচ্ছু হচ্ছে না। পার্থ বেরিয়ে এসছে, চিট ফান্ডের যত টাকা খেয়েছিল তারাও বেরিয়ে এসছে, আরো যারা ছিচকে আছে তারাও বেরিয়ে আসবে। আমরা বললে বলতো আপনারা খামোকা বলছেন, আরে দেখছেন না বিজেপি আর তৃণমূলের মধ্যে, রাজভবন আর নবান্নের মধ্যে কত যুদ্ধ হচ্ছে। অভয়া মঞ্চে দেখেছে, অভয়া কাণ্ডে দেখেছেন, পোস্ট গ্রাজুয়েট ডাক্তার মেয়ে, তাকে গণধর্ষণ করা হলো, খুন করা হলো। কেউ কেউ বলে এ রাজ্যের পুলিশ কমিশনার মমতা পাঠালো, পুলিশ মন্ত্রী সব সাক্ষী সাবুত লোপাট করেছে। এবার সিবিআই এসছে, দেখিয়ে দেবে। সিবিআই কিছু দেখালো? তাহলে অনেকে বলে তো আগে গত দু এক বছরে, এবার এটাকে সিবিআই দিতে হবে, ওটাকে সিবিআই কে দিতে হবে। আরে দিল্লির পুলিশ হোক আর কলকাতার পুলিশ হোক, রাজ্যের হোক আর কেন্দ্রের হোক, যদি গণতান্ত্রিক কাঠামো ভেঙে যায়, পুলিশ যদি আইন না ভেঙে শাসক দলের দালাল হয়, তাহলে দিল্লি পুলিশ সার্জিল ইমামকে, উমর খালিদকে বলবে দেশ ভেঙে দিচ্ছিল, ঐশী ঘোষকে বলবে টুকরে টুকরে গ্যাং, জেএনইউ নাকি দেশটাকে ভেঙে দিচ্ছে। কারণ RSS কে জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দখল করতে হবে, আর RSS এর কর্মী ঐশী ঘোষের মাথা ফাটাবে জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে, কিন্তু দিল্লি পুলিশ তার বিরুদ্ধে কোনো কেস করবে না। তাহলে এখানে দাঁড়িয়ে যারা দুর্নীতি করবে, বাংলার পুলিশ কিছু করবে না। কিন্তু মজা হচ্ছে তাই বিজেপি আর তৃণমূল, এই যে বাইনারি, হয় বিজেপি নাও না তৃণমূল নাও, লুটেরার রাজ। যদি তৃণমূলের নেতা ধর্ষক হয়, খুন করে, চুরি করে, জোর চুরি করে, টাকার পাহাড় বেরোয়, তাহলে রাজ্যের পুলিশ তাকে পাহারা দেবে, সে অনুব্রতই হোক আর সে আর কেউ হোক। আর কেন্দ্রের পুলিশ দেখাবে তাকে দৌড়াচ্ছে, ছুটছে, তারপরে শেষমেশ কিচ্ছু হবে না। আর সেই দুর্নীতিগ্রস্ত, সে চিটফান্ডের দুর্নীতিগ্রস্ত হোক আর শিক্ষক নিয়োগের দুর্নীতিগ্রস্ত হোক, সে যদি তৃণমূল ছেড়ে বিজেপিতে যায়, তাহলে কেন্দ্রের পুলিশ তাকে পাহারা দেবে আগে পিছে, আর রাজ্যের পুলিশ তাকে ছুটবে। আমরা বিমল গুরুকে দেখিনি, যখন সে মমতা বিরোধী, তখন বিজেপির শেল্টারে, তখন রাজ্যের পুলিশ তাকে খুঁজছে। আর যেদিন
বেরিয়ে এসে বলল আমি মমতাকে মুখ্যমন্ত্রী দেখতে চাই, তখন রাজ্য পুলিশের এফআইআর সব চৌপট হয়ে গেল, তাকে পাহারা দিতে আরম্ভ করলো। আমরা শুভেন্দুকে দেখছি না, এরকম হাজারো লোককে আপনি দেখতে পাবেন। তাহলে রাজ্যের পুলিশ তৃণমূলী চোরকে পাহারা দেবে, আর কেন্দ্রের পুলিশ সেই তৃণমূলের যারা বিজেপি হবে তাকে পাহারা দেবে। তাহলে যারা এখানে মনে করেছিলেন, যাদেরকে বোঝানো হয়েছিল যে নবান্নকে শায়েস্তা করতে পারবেন না আপনারা, লাল ঝান্ডা তো দুর্বল হয়ে গেছে, সিপিএম তো কমজোর হয়ে গেছে, সেলিম ভাই আপনাকে দিয়ে আর কি করে হবে, তাহলে নবান্নকে শাস্তি দেওয়ার জন্য 56 লাগবে। আবার মাঝখানে কখনো কখনো গভর্নরকে দিয়ে বলে শুধু 56 দিয়ে হবে না, 356 দিয়ে হবে। বাংলা বাঁচাও যাত্রা বলছে বাংলাকে যদি বাঁচাতে হয়, নবান্নকে যদি শায়েস্তা করতে হয়, ওই চোর তিনটাকে যদি 14 তলা থেকে টেনে হিঁচড়ে নিচে নামাতে হয়, তার জন্য কোনো 56 লাগবে না, কোনো 356 লাগবে না। লাল ঝান্ডাকে মজবুত করতে পারলে এখানকার মানুষকে জাত পাত ধর্ম বর্ণ মন্দির মসজিদ হিন্দু মুসলমান রাজবংশী আদিবাসী কুর্মী তপশিলি নির্বিশেষে সবাই যদি এক কাট্টা করা যায়। আমরা ইংরেজের বিরুদ্ধে লড়েছি, আমরা যোদ্ধার জমিদারের বিরুদ্ধে লড়েছি, আমরা মস্তান রাজের বিরুদ্ধে লড়েছি, আমরা আধাভাষীবাদী সন্ত্রাসের বিরুদ্ধে লড়েছি, আমরা জরুরি অবস্থার বিরুদ্ধে লড়েছি, আমরা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়েছি। আর এই জন্যই এই সব প্রতিক্রিয়া শক্তি একসঙ্গে হয়ে বলল লাল হটাও দেশ বাঁচাও। লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি, তাই দেশকে বাঁচাতে হলে লাল ঝান্ডাকে মজবুত করতে হবে। শুধু ঝান্ডাকে উঁচু করে তুলে ধরলে হবে না। একজনের হাতে দেখলাম একটা পাতলা কঞ্চিতে লাল ঝান্ডা লাগিয়ে নিয়ে এসছে, ওই কঞ্চিটাকে যদি আমরা লাঠিতে পরিণত করতে পারি আর তাতে যদি একটু তেল মাখাতে পারি, তাই তো কোন নেতা নেত্রীর পায়ে তেল লাগিয়ে বাংলা বাঁচবে না। লাল ঝান্ডার ডান্ডায় যদি তেল লাগিয়ে মজবুত করতে পারি, তাহলে এই বাংলা থেকে লুটেরাদের তাড়িয়ে আমরা বাংলাকে বাঁচাতে পারবো। এই শপথ আমাদের নিতে হবে। বাংলাকে বাঁচানো কেন দরকার কি? দ্বিতীয় প্রশ্ন এই জন্যই যে বাংলা যদি না বাঁচে দেশ বাঁচবে না। ইতিহাস সাক্ষী আছে, শিক্ষায় শিল্পে সংস্কৃতিতে সাহিত্যে রাজনীতিতে স্বাধীনতা সংগ্রামে গণতন্ত্রে শ্রমিক শ্রেণীর আন্দোলনে কৃষকের আন্দোলনে ছাত্রদের আন্দোলনে গোটা দেশকে এই বাংলা পথ দেখিয়েছে। আর এই জন্যই যারা দেশটাকে গ্রাস করতে চেয়েছিল তারা তৃণমূলকে ভাড়াটে গুন্ডা হিসেবে ব্যবহার করেছে যে আগে এই লাল ঝান্ডাকে শেষ করো, বাংলাকে শেষ করো। লাল ঝান্ডা দুর্বল হয়েছে না বাংলা দুর্বল হয়েছে? আমাদের জওয়ান অবস্থায় আমরা যখন গোটা দেশে যেতাম, কখনো সে এনসিসি প্যারেডে যাই আর মিছিল মিটিং এ যাই আর পার্লামেন্টের মেম্বার হিসেবে যাই, বাংলা থেকে এসছি বললে বলতো বাপরে বাপ, আপনি তো রবীন্দ্রনাথের, হ্যাঁ আপনি তো বিদ্যাসাগরের, কিছু না হলেও আপনি তো পশ্চিমবঙ্গের। এই জেএনইউ আছে, যারা পড়তে যেতে এখানকার ছেলেমেয়েরা, বাংলা মানে হচ্ছে তার একটা ঐতিহ্য, তার একটা মর্যাদা, তার একটা সম্প্রীতি। আর আজকে উড়িষ্যা থেকে, আসাম থেকে, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, ইউপি, এমনকি বিহার বাংলা থেকে গেলে কেন আক্রান্ত হচ্ছে? তাহলে যে হ্যালো ছিল, আমাদের বাঙালিদের কিছু উন্নাসিকতা ছিল। আমরা বিবেকানন্দ, আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু, আমরা শরৎচন্দ্রের, তাই তো? মমতা ব্যানার্জি কিচ্ছু করেনি। এই শীতের সময় দেখবেন আমাদের মায়েরা ঠিক ভালো বুঝবে, বোনেরা, এই চামড়া একটু কিছু মরা সেল হয়ে যায় না, তো না ঝামা পাথর থাকে, তাই না? বেশি সেই ঝামা পাথর দিয়ে ঘষে ঘষে ওই চামড়াগুলোকে সব ঝেড়ে ফেলে দেয় না। এরকম মমতা ব্যানার্জি একটা বড় ঝামা পাথর নিয়ে, রাজ্য সরকার পায়নি, নবান্ন পায়নি, এই বাঙালির যে উন্নাসিকতা ছিল না, না কিছু ভাবছিল, শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস রাজনীতি, ওইটাকে ঘষে ঘষে একদম লেভেল করে দিয়েছেন, যার ফলে এখন আর বাংলার সেই মর্যাদা নেই। যারা মনে করেছিল মুসলমানরা আক্রমণ হচ্ছে মালকানগিরিতে বাঙালি উদ্বাস্তু, তাদের ওপর আক্রমণ হয়েছে, ঘর জ্বালানো হয়েছে। এসআইআর মানে, সিএ মানে, এনআরসি মানে হিন্দু মুসলমান না, সবাইকে বলছে ফর্ম ফিল আপ করতে হবে। যারা মরে গিয়েছে তাদের নামেও ফর্ম জমা দিতে হবে, সব ছাপিয়ে দিয়ে দিয়েছে। আমরা বললাম ভোটার লিস্ট শুদ্ধ করো, শুদ্ধ বললাম এই জন্যই এসআইআর করার সময় ইলেকশন কমিশনার বলেছে
আচ্ছা, শুদ্ধ কেন করতে হবে? পিউরিফিকেশন। আমরা বলছি এরার ফ্রি, সেখানে যাতে ভুয়ো না থাকে, মৃত না থাকে, ডুপ্লিকেট না থাকে, নির্ভুল ভোটার লিস্ট। ইলেকশন কমিশন বলছেন আমি শুদ্ধ পিউরিফাই করব। শুদ্ধিকরণ জানেন? ওই যে মাঝে মাঝে বলে না বিধর্মী হয়ে গেছে, তাকে ধর্মে ফিরিয়ে নিয়ে আসতে হবে। তাহলে আরএসএস এর একেবারে আরএসএস এর সিলেবাস থেকে বার করা হয়েছে কিসের শুদ্ধিকরণ। আর যদি শুদ্ধি পিউরিফাই করতে হয় তাহলে দুধ ভেজাল হচ্ছে। কালকে দেখেছেন ওষুধ, 26টা ওষুধ সেন্ট্রাল ল্যাবরেটরিতে বলছে এগুলো ভেজাল আছে। আরে তুমি নির্ভেজাল ওষুধ করতে পারছো না, বাচ্চাদের দুধটাকে ভেজাল মুক্ত করতে পারছো না, আর তুমি বলছো ভোটার লিস্টকে শুদ্ধ করবো। কি করে? গোবর খাইয়ে, গঙ্গা জল ছিটিয়ে, যজ্ঞ করে? এইগুলো হচ্ছে ভেলকি। তুমি মৃত মানুষের নামে ফর্ম ছাপলে কেন? কেন কবরস্থানে, শ্মশানে সব মৃত মানুষের তালিকা জমা হয়? ডিজিটাল ইন্ডিয়া সেই ডেটা বার করে নিয়ে তুই ভোটার লিস্ট থেকে বাদ দিতে পারছে না? ঠিক যেরকম কালো টাকার সময় করেছিল, বলেছিল কালো টাকা উদ্ধার করবে, কোনো কালো টাকা উদ্ধার করেনি। কিন্তু আমাকে, আপনাকে, সবাইকে বলেছিল ব্যাংকের লাইন দিয়ে আপনার কাছে যে 500 টাকা আছে, গরিবের কাছে জমানো যে 1000 টাকার নোট আছে, সেটা ব্যাংকে জমা দাও। তাহলে এখানে দাঁড়িয়ে মৃত ভোটারকে বার করা, ডুপ্লিকেট ভোটারকে বার করা, ভুয়ো ভোটারকে বার করার থেকে আমাকে, আপনাকে, সবাইকে বলছে খানা তল্লাশি করতে হবে। আর কি করতে হবে? বাপ ঠাকুরদার সব ঠিকানা বার করতে হবে, বলছে না? আচ্ছা, কেন বলছি? এর আগেও তো এসআইআর হয়েছে, এর আগেও তো ভোটার লিস্ট হয়েছে। এই মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী তো ভোটার লিস্ট থেকেই নির্বাচিত হয়েছেন। করছে কারণ এই মমতা ব্যানার্জি, আমি বললাম 25 বছর ধরে প্রজেক্ট চলছে। তখন আদবানির সঙ্গে, বাজপেয়ীর সঙ্গে কেন্দ্রের মন্ত্রী ছিলেন, নাগরিকতা আইন সংশোধন হলো। আমাদের দেশে নাগরিকতা ছিল জন্মসূত্রে, যে যেখানে জন্মেছে সে সেখানকার নাগরিক। এই জন্য সোনালী বিবিকে যখন বাংলা বলে বলে তাড়িয়ে দিল, বাংলাদেশে পুষ্প্যাক করে দিল, অন্তঃসত্ত্বা মা বলল না, এখানে ফিরে আসতে হবে, এই বাংলায় তাকে জন্ম দিতে হবে তার শিশুকে, কারণ নাগরিকতার জন্মসূত্রে। মমতা ব্যানার্জি, বাজপেয়ী, আদবানি মিলে তারা এই শতাব্দীর গোড়ায় আইন পাল্টে দিয়ে বললো শুধু জন্মসূত্রে হবে না, পৈতৃক সূত্রে হতে হবে। এজন্য বিয়ে হয়ে আসামে চলে গেছে, তাকে এনআরসি করে বলছে তোমার বাপ ঠাকুরদার কোথাকার আছে সব কাগজ বার করো। এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, বলছে সব বার করো। কারণ যে নাগরিকতা ছিল আমাদের জন্মসূত্রে, সেটাকে করলো না তোমার বাপ ঠাকুরদা, নানা নানি, দাদা দাদি কোথায় গেছে তার উপরে। আর এখন এসে মমতা তামাশা করছে যে আমি বিরোধিতা করছি। পার্লামেন্টে গিয়ে বাংলার ভোটার লিস্ট ছুঁড়ে মেরে বলেছিল এর মধ্যে বাংলাদেশি আছে। তাহলে বিজেপি যা বলেছে তৃণমূল তাই বলেছে। আজকে নতুন কি? ওয়াকফ আইনে মমতা বললো কেউ আন্দোলন করবেন না, আমার চেয়ে খারাপ হবে না। মুর্শিদাবাদে গিয়ে বললো যদি কেউ ওয়াকফ নিয়ে বিরোধিতা করেছেন, এই যে গণতন্ত্রকে শেষ করা, তাহলে আর কারো গণতন্ত্র থাকবে না। এনআরসি এর বিরোধী যখন আন্দোলন হয়েছে, জেলে তৃণমূলের পন্থী যুবকেও জেলে পুরে দিয়েছে, বলেছে মমতা ছাড়া কেউ কিছু বলবে না। এটাকে বলে গণতন্ত্রের সংকোচন। আর তারপরে এখন বলছে যে চুপি সারে ওয়াকফে সব আপলোড করে দাও, ইধার কামাল উধার করে দাও, ওয়াকফ প্রপার্টিজ সেন্ট্রাল গভর্নমেন্টের উমিদ পোর্টালে ঢুকিয়ে দাও, রাতারাতি ঢুকিয়ে দাও। তাহলে এখন কে বলবে? যারা মমতা ব্যানার্জিকে দেখে, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দেখে, বরকতিকে দেখে, মমতার হেজাব দেখে একটু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে গিয়ে, একটু মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলাতে দেখে মনে করেছিলেন এ তো মমতা ফেরেশতা হয়ে এসছে। এখন বুঝতে পারছেন শয়তান ফেরেশতার ভেগ ধরে এসেছিল। আসলে সে আরএসএস এর রাজনীতি, বিজেপির রাজনীতি। হিন্দিতে বলে জোর কা ঝটকা ধীরে সে লাগে। মোদীকে দিয়ে গোটা দেশে ঝটকা জোর সে লাগিয়েছে, মমতাকে দিয়ে একটু ধীরে সে লাগিয়েছে। কারণ এখানে বামপন্থার ঐতিহ্য ছিল, একটা মিশ্র সংস্কৃতি ছিল, একটা সম্প্রীতি ছিল। তাকে ধর্মভিত্তিক রাজনীতি করে, ধর্মীয় বিভাজন করে, আরএসএস কে একেবারে খাল কেটে কুমির আনার মতো করে একেবারে লাল কার্পেট পেতে দিয়ে তার জন্য ব্যবস্থা করে দিয়েছে। কে লড়বে? আর লাল ঝান্ডা লড়া মানে স্কুল বাঁচানোর লড়াই, কলেজ বাঁচানোর লড়াই, পঞ্চায়েত বাঁচানোর লড়াই, চাকরি বাঁচানোর লড়াই। শুধু বেকার ছেলেমেয়েদের কাজ না,
যারা ঠিকই কাজ করছে, সমান কাজে সমান মজুরি পাচ্ছে না, তার মজুরির দাবি আছে। 100 দিনের কাজের কথা মীনাক্ষী বলেছেন। তার সঙ্গে দাঁড়িয়ে দেখবেন ভিআরপি গ্রামে আছে, দেখবেন পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর আছে, সব 600 টাকা দিয়ে কাজ করায়, তাদের মাইনে দেওয়া হয় না। মিড ডে মিলের ওয়ার্কার, আইসিডিএস এর ওয়ার্কার, বিভিন্ন ঠিকার কাজ, তারা হচ্ছে কেউ পার্মানেন্ট জব পায় না। আর ভোটের সময় এসে বলে আমি লক্ষ্মী ভান্ডার দিচ্ছি, এটা দিচ্ছি, সেটা দিচ্ছি। মোদী এসে বলবে আমি কিষাণ সম্মান দিচ্ছি, মমতা বলবে আমি মহিলাদের জন্য টাকা দিচ্ছি। কে কাকে টাকা দেয়? মেহনতি মানুষ যখন মেহনত করে, এই আলুর সিজনে যখন আলু লাগাচ্ছে, তখন সার কালোবাজারি হচ্ছে। যখন আলু বেরোবে তখন তার দাম পাবে না, সবজি হোক ধান হোক তার দাম পাবে না, তাও তার ওটাই রোজগার। তবে তার হাতে টাকা আসে, ফসল বিক্রি করে। হাতুড়ি নিয়ে যখন শ্রমিক মেহনত করে, খাদানে হোক, খনিতে হোক, রাস্তার ধারে হোক, পাথর ভেঙে হোক, একটা সাইকেল মেরামতি করে হোক, তখন তার হাতে পয়সা আসে। তাহলে অভিষেকের কাছে, মমতার কাছে, মোদির কাছে, অমিত শাহের কাছে এত টাকা কোথেকে আসে? বলছে টাকা বিলি করছি। আরে पैसा हमारा आपका नहीं किसी का बाप का। টাকা পয়সা হচ্ছে মেহনতি মানুষের, খেটে খাওয়া মানুষের। অথচ দেখা যাবে বেশিরভাগ সম্পদ মুষ্টিমেয় 1-2 লোকের কাছে জমা হচ্ছে, আর বাকিরা গ্রামে, বাজারে, হাটে, দোকানে গিয়ে দেখবেন হাহাকার হচ্ছে। তারা আমাদের ব্যবসা বাঁচাতে হবে, বাণিজ্য বাঁচাতে হবে, আমাদের রোজগার বাঁচাতে হবে, আমাদের সম্পদ বাঁচাতে হবে, আমাদের পরিবেশ, আমাদের প্রকৃতি বাঁচাতে হবে। আমাদের নদী, নালা, জল, জঙ্গল, পাহাড়, পর্বত সব বেঁচে দিচ্ছে, গোটা পরিমণ্ডলটা। আর লাল ঝান্ডাকে সেই শপথ নিতে হবে। আর সেটা শুধু সিপিআইএম না, যারা মানুষকে ভালোবাসেন, যারা মানুষের ঐক্যকে ভালোবাসেন, যারা সম্প্রীতিকে ভালোবাসেন, যারা শান্তিকে ভালোবাসেন, যারা দেশটাকে ভালোবাসেন, রাজ্যটাকে ভালোবাসেন, যারা নিজের কাজকে ভালোবাসেন, নিজের ব্যবসাকে ভালোবাসেন, নিজের রোজগারের টাকা যাতে দুর্নীতি তাকে না দিতে হয়, তোলাবাজিতে না দিতে হয়, সেটা রক্ষা করে নিজের টাকাকে ভালোবাসেন, তাদের সবাইকে এক জায়গায় হতে হবে। লাল ঝান্ডা দুর্বল হয়নি, আসলে মানুষের ঐক্য দুর্বল হয়েছে। আসলে কৃষকের ঐক্য যখন, মানুষের ঐক্য যখন দুর্বল হয়েছে, কৃষকের শক্তি কমে গিয়েছে, ক্ষেত মজুরের শক্তি কমে গিয়েছে। এই যে সাংবাদিকদের দেখছেন, তাদেরও ঐক্য কমে গেছে এবং তাদেরও পেশাও দুর্বল হয়ে গিয়েছে। আমাদের সময় সব মাইনে করা চাকরি হতো, এখন সব ঠিকই হয়, কন্ট্রাক্ট হয়, স্ট্রিঙ্গার হয়, ফুটেজে হয়, সব জায়গায়। কিছু টোটো চালক কিছু কাজ পায় না, টোটো চালাচ্ছে। মমতা ব্যানার্জি বললেন, তাকে বললাম 16,000 17,000 করে জমা করতে হবে। তাই তো আপনার রুটি বাঁচানোর প্রশ্ন। সেখানে আপনারা সবাই সমবেত হবেন। যেভাবে বাংলা বাঁচাও যাত্রাকে সফল করেছেন, সেখানে আমাদের শেষ নয়, এই লড়াই আরো চলবে। একটা রাজ্যকে, একটা দেশকে বাঁচাতে হলে আরো কঠিন লড়াইয়ের আমাদের সম্মুখীন হতে হবে। আমরা আমাদের শক্তিকে সংহত করছি, তার পাশে আপনাদের পেলে সেটা আরো জোরদার হবে। সে কাজে আপনারা হাত বাড়াবেন। ওই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, নমস্কার, আদাব, সালাম জানিয়ে শেষ করছি। ইনকলাব।